বিরোধীদের যে বক্তব্য, সেই বক্তব্যের মূল একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে ইলেকটোরাল বন্ড। এটা হই হই করে ইলেকটোরাল বন্ডে তৃণমূল আছে, তারাও বিরোধিতা করছে। এবং একটা পরিষ্কার বক্তব্য যে ইডি দিয়ে কিছু সংস্থার কাছে এই চাপ সৃষ্টি করার ফলেই ইলেকটোরাল বন্ডে ইনভেস্ট করতে তারা এরকম, কিন্তু যদিও সংবাদ মাধ্যমে এরকম কোনো প্রকাশ্যে আসেনি, এরকম কোনো তথ্য কিন্তু বলছে। কি মনে করছো, এইরকম একটা সেন্টিমেন্ট কি ব্যবহার করা যেতে পারে ভোটের সময়? আই ডোন্ট থিঙ্ক সো। কেন বলছি, টোটাল প্রায় 20,000 কোটি টাকার ইলেকটোরাল বন্ড ভারতীয় জনতা পার্টি প্রায় 6,000 কোটি পেয়েছে, আর 14,000 কোটি কারা পেল। যদি ইডি সিবিআই দিয়ে হতো তাহলে আর 14,000 কোটি ইলেকটোরাল বন্ডটা কী হলো, কোথায় গেল, কারা নিল, কী জন্য নিল? আচ্ছা, ইলেকটোরাল বন্ডের ফলে তো আমরা এখন জানতে পারছি না যে কোথা থেকে টাকাটা আসছে। পার্টিগুলোকে ডিসক্লোজ করতে হয়েছে কত টাকা তারা পেয়েছে ইলেকটোরাল বন্ডে। নামটা জানতে পারিনি আগে, এখন সুপ্রিম কোর্টের অর্ডারে জানতে পারছি। আচ্ছা, আগে কি হতো? ভোট করতে গেলে তো খরচা হয়, ভোটের প্রচুর খরচা হয়, সেই টাকাগুলো কোত্থেকে আসতো? আগে প্রসেসটা কী ছিল? আমি বামপন্থীদের কথা বলি, যারা সবথেকে বেশি লাফাচ্ছে, বলে আমরা শূন্য কোনো টাকা নিইনি। এটা মজার জিনিস শোনো, তোমার জানা উচিত, দর্শকদেরও জানা উচিত। ডিএল লটারি, মার্টিন বামপন্থীদের কেরালা গভর্নমেন্টকে, বা অচ্যুতানন্দ ছিলেন তখন, তাকে 2 কোটি টাকা কেন দিয়েছিল? প্রশ্ন এখানে থাকছে। তো ইলেকট্রাল বন্ডে না, ক্যাশে দিয়েছিল 2 কোটি টাকা, নিউজ পেপার রিপোর্ট আছে। কেন দিয়েছিল? আচ্ছা, কোনো একটা কোম্পানি কাউকে টাকা দিতে পারে, বুঝলাম। ইলেকট্রাল বন্ডে আরেকটা রাজনৈতিক দল বিপুল পরিমাণে টাকা পেয়েছে, যার নাম ডিএমকে। 2019 সালে কী এমন ম্যাজিক হলো, ডিএমকে 25 কোটি টাকা বামপন্থীরা দিতে হলো ভোট লড়ার জন্য? এই ব্যাপারটা কি করে হলো? আচ্ছা, আরেকটা ছোট্ট হিসাব তোমরা করো তো, আমার অঙ্কটা একটু খারাপ। লোকে বলে লয়ারদের অঙ্ক খারাপ হয়, আমার অঙ্কটাও খারাপ। এই ধরো, আমরা যখন ছোটোবেলা স্কুলে পড়তাম, বামপন্থী শাসন, প্রত্যেকটা স্কুলে এসএফআই দাদারা চলে যেত, 1 টাকা প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে 1 টাকা করে তুলতো। একটা বিধানসভায় কতগুলো স্কুল আছে? ওই সময় বাংলা মাধ্যম স্কুলগুলোতে স্টুডেন্ট থাকতো প্রচুর, কারণ বাবা মারা ইংরাজি মাধ্যমে পড়াতেন না, বা পড়াতে চাইতেন না, কম সংখ্যা পড়াতেন, মধ্যবিত্তর নাগালের বাইরে ছিল। কত টাকা উঠতো? এই 1 টাকা করে বছরে। আচ্ছা, রিক্সা স্ট্যান্ডের প্রত্যেকটা রিক্সাওয়ালাকে দিনে একটা চাঁদা দিতে হতো। তার কত টাকা ছিল? অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কত টাকা ছিল? তুমি আরেকটু হিসাবে যাও, বাজার থেকে প্রতিদিন কত টাকা উঠতো? বিভিন্ন হকার ইউনিয়নের নাম করে হকারদের থেকে কত টাকা উঠতো? লেবারদের কাছ থেকে, ওই যেমন আগের ফিওয়ার সিনেমা আমরা দেখতাম না, যে যাওয়ার সময় যা টাকা পাচ্ছে সেটা টাকা জমা দিতে হচ্ছে, সেমভাবে বামপন্থীরাও টাকা তুলতো। কত টাকা উঠতো? আচ্ছা, এই টাকাগুলোর হিসাব কি? এই টাকাগুলোর হিসাবটা কে দেবে? এই হিসাবগুলো তো আসা উচিত। এগুলো কেন অ্যাকাউন্টেড ছিল না? আজকে ইলেকট্রাল বন্ডের ফলে একটা অ্যাকাউন্টেন্সি আসছে, একটা অ্যাকাউন্টেবিলিটি আসছে, কিন্তু এই এতকাল ধরে যে প্রসেসটা চলে এসছে, সেই প্রসেসটার অ্যাকাউন্টেবিলিটিটা কী জানতে চাই। আমি আবার বলছি, 6,000 কোটি টাকা বিজেপি পেয়েছে, অ্যাডমিটেড ফ্যাক্ট। 14,000 কোটি কারা পেল এবং কেন পেল? একদমই তাই। এই হিসাব নিকেশের কথা মনে পড়তেই আরও একটা হিসাব নিকেশের কথা মনে পড়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব চাইছেন দিল্লির কাছে, যে আমাদের 2021-এর পর থেকেই রাজ্যে কোনো বরাদ্দ হচ্ছে না, বঞ্চনা হচ্ছে, এবং সুকান্ত মজুমদার যদি ফোন করে ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে কেন করছেন না? এই একেবারে সংবাদ মাধ্যমের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, এই চ্যালেঞ্জটা আমাদের অ্যাকসেপ্ট করা দরকার নেই। এই চ্যালেঞ্জটা পশ্চিমবঙ্গের সরকারের সরকারি কর্মচারীরা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, অ্যাকসেপ্ট করে তারা উত্তর দিয়েছে। কি উত্তর? সেটা কীভাবে? গ্র্যান্ট ইন এডের 1 পয়সা বাকি নেই রাজ্যের কাছে। কেন্দ্র যা গ্র্যান্ট ইন এডের টাকা ছিল, গ্র্যান্ট ইন এডের ক্ষেত্রে টাকাগুলো দিয়ে দিয়েছে। গ্র্যান্ট ইন এড থেকে সরকারি কর্মচারীদের মাইনে প্লাস ডিএফি এগুলো হয়, তো সে ডিএ দিতে পারছে না। তখন সরকারি কর্মচারীরা বললো গ্র্যান্ট ইন এডের 1 টাকা বাকি নেই, টাকাগুলো দিচ্ছে না কেন? রাজ্য সরকার থেকে বলা হলো, আমরা 100 দিনের কাজে টাকা পাচ্ছি না, বলে দিচ্ছি না। রাজ্য সরকার কি বলতে চায়? যে 100 দিনের কাজ, আবাস যোজনার কাজ, এই টাকাগুলো থেকে বিভিন্ন সরকারি কর্মচারীদের মাইনে হয়।
বিভিন্ন ক্ষেত্রে প্রতি বছর আমাকে কষ্ট করতে হবে না, তুমি যাও পিআইবিতে যাও, পিআই তোমার দর্শকদেরও যথেষ্ট শিক্ষিত দর্শক তোমাদের, পশ্চিমবঙ্গের মানুষ আজকাল সবার হাতে স্মার্টফোন আছে, চাইলে চেক করে নিতে পারে। পিআইবিতে যাও, বিভিন্ন সময় যা টাকা রিলিজ করা হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত কত রিলিজ করা হয় তার হিসাবগুলো দেওয়া আছে। এবার একটু উল্টো হিসাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক। তার কোয়ালিফিকেশন তো বেসিক্যালি ক্লাস 12, মানে MBA ডিগ্রিটা জালি, IIPM ডিগ্রিটাকে ইউজিসি রেকগনাইজ করে না। সো এই জালি MBA ডিগ্রি মানে ক্লাস 12-এর ডিগ্রি নিয়ে তিনি কোন ব্যবসাটা করলেন যে ব্যবসায় ফুলে ফেপে লাল হয়ে গেলেন, এত কোটি টাকার সম্পত্তি হয়ে গেল। তার বাড়ির লোক কাজরি বন্দ্যোপাধ্যায় সমাজসেবিকা, প্রায় প্রফেশন তিনি সমাজসেবিকা। সমাজসেবা করতে গেলে তো পকেট থেকে টাকা খরচা হয়, তাই না? ধরো তুমি মনে হলো রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একটা গরিব মানুষকে থেকে তোমার কষ্ট হলো, তুমি তাকে কিছু খাওয়ালে, সেবা সমাজসেবাটা একটা, সেই জন্য তোমার পকেট থেকে টাকা খরচা হলো, হার্ড অ্যান্ড মানি খরচা হলো। যে এরা কোন সমাজসেবাটা করলো, সমাজসেবা করে 5 কোটি টাকার সম্পত্তি করে নিল। ওই এলাকায় এতগুলো প্লট, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মানে দলীয় মুখপাত্র খবরের কাগজে রিপোর্ট করেছিল যে মুখ্যমন্ত্রীর পরিবার ওই এলাকায় নাকি প্রচুর সম্পত্তি কিনে নিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার সাহস হলো না, কেন হলো না বলো তো? আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, মানে সিম্পল কথা। দেখো, রাজ্য সরকারকে তোমরা দেখেছো, তোমার দর্শকরা দেখেছে যে তোমার ট্যাক্সের টাকা খরচা করে এরা বারবার কোর্টে ছোটে। এই শাহজাহানকে সিবিআই যে হেফাজতে নিল, কোর্টের অর্ডার দিল, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শাহজাহান যায়নি, কিন্তু গেছিল রাজ্য সরকার তোমার ট্যাক্সের টাকা খরচা করে। এরকম বহু ক্ষেত্রে সিবিআই তদন্ত আটকানোর জন্য, দোষীদের আড়াল করার জন্য রাজ্য সরকার টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গেছে। এই রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেঁধে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে শ্বেতপত্র প্রকাশ করুক, এই করুক ওই করুক, ওর থেকে অনেক কম খরচায় তো সুপ্রিম কোর্টে একটা মামলা হতে পারে। সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনে একটা মামলা হতে পারে। রাজ্য এবং কেন্দ্র যদি কোনো সংঘাত থাকে, টাকা পাওনা থাকে, মামলা করতে পারে। তো এই রাজ্য সরকার কেন্দ্রে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাটা করছে না কেন বলো তো? তোমার দর্শকদের আমি প্রশ্নটা করছি। যদি সত্যিই বঞ্চনা থাকে, সত্যিই পাওনা থাকে রাজ্যের, তারা একটা সুপ্রিম কোর্টে মামলা করুক। এটা তো কিছু হলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? যাচ্ছে না, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে গেলে তো হিসাবটা দিতে হবে। রাজ্য সরকার যে টাকাটা পেয়েছে, কোথায় খরচা করেছে, কী হয়েছে, হিসাব দিতে হবে। আমরা দেখেছি কীভাবে কেন্দ্রের টাকা নয় ছয় হয়, আমরা দেখেছি। দেখো, মিড ডে মিলের টাকা, বাচ্চাদের খাওয়ার টাকা, তো গরিব বাচ্চাদের খাওয়ার টাকা কেন মিড ডে মিলটা দেওয়া হয়? বাচ্চারা যাতে, গরিব বাচ্চারা বেসিক্যালি তারা স্কুলমুখী হয় অন্তত দুপুরে খাওয়ার জন্য, তার জন্য এটা পলিসি চালু করে, অত্যন্ত ভালো পলিসি এবং স্বাস্থ্যের বিষয় একদম একদম। সেখানে মিড ডে মিলের টাকা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে লোকজন, বকটুয়ের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের খরচা টাকা যাচ্ছে পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিলের টাকা, সেখান থেকে। তো এই টাকাগুলো খরচা এইভাবে হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় ডায়লগ না দিয়ে দুটো কাজ করতে পারে। সত্যি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে, অথবা এক কাজ করুক, পশ্চিমবঙ্গের সাথে বঞ্চনা হয়েছে, তো আমিও পশ্চিমবঙ্গের লোক, তো উনি একটা হিসাব দিক, কত টাকা পেয়েছে, কত টাকা এক্স্যাক্টলি কোথায় কোথায় খরচা হয়েছে, তার একটা হিসাব দিয়ে দিক। সাথে একটা শ্বেতপত্র প্রকাশ করুক, তৃণমূল নেতা ইনক্লুডিং তার পরিবার, তার নিজের 2011 আগে কী সম্পত্তি ছিল, 2000 পরে কী সম্পত্তি আছে, এবং কোন ম্যাজিকে সম্পত্তি বৃদ্ধিটা হয়েছে, এই হিসাবগুলো দিয়ে দিক। হিসাবগুলো নিয়ে আমরা যাব, দরকার হলে আমরা যাব কেন্দ্র সরকারের কাছে, দরকার হলে একই সাথে এক মঞ্চ বেঁধে একসাথে ধর্ণা দেবো যদি টাকাটা পাওয়ার জন্য। যদি উল্টো হয়, দেখা যায় টাকা এরা খেয়ে নিয়েছে, তাহলে গলার ভিতরে হাত ঢুকিয়েছে, টাকাটা বের করবো আমরা। একদমই তাই। একেবারে এই হিসেব নিকেশ, টাকার দাবি, বঞ্চনা, এই মাঝখানে শাহজাহান, এই তৃণমূলের একদম মুখ্য দাবি যে এ তো রাজ্য সরকার গ্রেপ্তার করেছে, তারপর ক্রেডিট নিচ্ছে এখন ইডি। এরপরেই দেখা যাচ্ছে 130 কোটি টাকার যে সম্পত্তি, সেই আমি বলছিলাম, আমার এক বন্ধুর সঙ্গে গতকালই কথা হচ্ছিল, তার বাড়ি জেলেখালিতে, একদম পাড়ার ছেলে, ছোট্টবেলা থেকে বড় হয়েছে, আমাদের এখানেও থাকে কর্মসূত্রে। এবার তার তো মারাত্মক অভিযোগ, একেবারে সত্যি কথাই, সে দেখেছে শাহজাহানের সেই ব্যাপার, বলছে এই মাছের ভেরি, এই ইটভাটা, এর মধ্যে ভেতরেও বেশ কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আমি জানি না ইডি কতদূর কি করতে পেরেছে। এক অদ্ভুত সাম্রাজ্য গড়েছে এই শাহজাহান, কি বলবেন? দেখো, শাহজাহানকে নিয়ে তৃণমূল প্রচণ্ড কনফিউজড। কোনো সময় তারা বলছে শাহজাহান বামপন্থীদের প্রোডাক্ট, শাহজাহানকে বহিষ্কার করে দিয়েছে তারা দল থেকে, আবার সেই শাহজাহানকে ডিফেন্ড করছে। বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে শাহজাহানকে ডিফেন্ড করতে হয়েছে,
শাহজাহানকে ফাঁসানো হচ্ছে বলতে হচ্ছে। আসলে ভাই তৃণমূল আর বামপন্থীর ব্যাপারটা একটু সলভ করে দিচ্ছি খুব সোজা হিসাবে। শাহজাহানকে ধরে নিয়ে আমরা একটু মানে ওকে অন্যভাবে নেবেন না, কারো রিলিজিয়াস সেন্টিমেন্ট আছে, কারো হার্ট হবে না। শাহজাহান হচ্ছেন এই যুগের কৃষ্ণ। কীরকম? দেবকী মাতা হচ্ছে বামফ্রন্ট আর যশোদা মাতা হচ্ছে তৃণমূল। দেবকী মাতা বামফ্রন্ট জন্ম দিল শাহজাহানকে, লালন পালন বড় করেছে যশোদা মাতা মানে তৃণমূল। শাহজাহানকে সত্যি তো রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, এখানে তো কোনো ভুল নেই, এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমি বললাম আমার অঙ্কটা খারাপ হওয়া, তোমরা একটু অঙ্কটা করে নিও। শাহজাহান কোথা থেকে গ্রেপ্তার হলো? মিনাখা থেকে। সন্দেশখালি থেকে মিনাখার দূরত্ব কত? 30 কিলোমিটার। গ্রেপ্তার করতে সময় লাগলো কত? 55 দিন। আমি ঘন্টার গতিবেগে হিসাব নিয়ে আসি, তো হিসাবটা দাঁড়ায় 22 থেকে 23 মিটার পার আওয়ার। পুলিশ 23 মিটার পার আওয়ার স্পিডে গিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করেছে। শামুকের গতিকেও হার মানায়। শাহজাহান গ্রেপ্তার হতো না যদি কলকাতা হাইকোর্টের ঝাড়টা না খেত। শাহজাহান গ্রেপ্তার হতো না চিফ জাস্টিস যদি অ্যাডভোকেট জেনারেলকে বকাবকি না করতো। ওরা নাটক করছিল যে স্টে আছে, কোনো স্টে ছিল না, সেটা বলে দিয়েছিল। দেখো, শাহজাহান গ্রেপ্তার হলে অসুবিধা ছিল এদের, কিন্তু উপায় না দেখে শাহজাহানকে গ্রেপ্তার করতে হয়েছে। যে 55 দিনে যে টাইমটা দেওয়া হলো শাহজাহানকে, সেই সময় শাহজাহান যা সরানো সরিয়ে নিয়েছে। তারপরও যেগুলো পাওয়া গেছে সেগুলো কিছু কম নয়, আর এখনও পাওয়া একদম কম নয়। আর এই শাহজাহান তো অত্যন্ত পাওয়ারফুল লোক। আমাদের কর্মীকে খুন করা হয়, এটা বলো তো, তুমি নর্মাল বলো, একটা মানুষকে খুন করতে গেলে কটা গুলি করতে হয়? একটা কাফি হয়? আচ্ছা চলো 2, 3 হয়ে যেত, একটা মানুষ খুন হয়তো। আমাদের 3 জন কর্মীর বডি পাওয়া যায়নি, তার মধ্যে একজনকে খুন করা হলো, কটা গুলি করা হলো জানো? 8টা। লাস্ট 2 গুলি করা হলো 2 চোখে, তার বাড়ির লোকের সামনে। বাড়ির লোক অভিযোগ করলো শাহজাহানের নামে, শাহজাহান 8টা গুলি করেছে, লাস্ট 2 গুলি চোখে করা হয়েছে, কেন? ভয়ের পরিবেশ তৈরি করার জন্য একটা। সেই মামলার চার্জশিট ফাইল হলো, শাহজাহানের নাম বাদ। শাহজাহান যখন সেই মামলায় পলাতক ছিল, মুখ্যমন্ত্রীর সাথে একাধিক সভায় শাহজাহানকে দেখা গেছে। পুলিশ মন্ত্রী যেখানে যার সাপোর্টে আছে তাকে কে কী করবে? এবং শাহজাহান অ্যাসেট, শাহজাহান হচ্ছে এই শাহজাহানরাই তৃণমূলের অ্যাসেট। এদিকে শাহজাহান, ওদিকে শওকত, জাহাঙ্গীর, নদিয়ার দিকে যাও তুমি রুকবানুর সাথে সাগরের যেগুলো আছে, রাজীব এবং কাংলা, এরা হচ্ছে তৃণমূলের অ্যাসেট। এরাই ভোট মেশিনারিজ, এরাই মানুষকে ভয় দেখায়, এরাই ভোট লুট করে, এরাই মানুষের অধিকার লুট করে, এরাই সম্পত্তি লুট করে, মহিলাদের সম্মান লুট করে। এবং তৃণমূল এদেরকে জামাই আদরে রেখে দিয়েছে, কারণ এরা ভোটটা করতে সুবিধা করে এদের। দেখুন, রেখা পাত্র, কি আশ্চর্য অভিযোগ! রেখা পাত্র যখন ভর্তি হলেন বিজেপি ক্যান্ডিডেট বসিরহাট, তখন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার। তৃণমূল বলল, এই তো আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে বিজেপির চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড সরকারি প্রকল্প, এ তো কারোর ছাপ দেওয়া বিষয় হতে পারে না। সেই জায়গায় রেখাপাত্র না, আমরা বারবার বলে আসি না যে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে থেকে গেলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারলেন না। কেন বলি? এই স্বাস্থ্যসাথী কার্ড সরকারি প্রকল্প, এর টাকা আসে আমাদের ট্যাক্সের টাকা থেকে, কারো বাপের টাকা নয় এটা। হ্যাঁ, কোট আনকোট বলছি, কারো বাপের টাকা নয়, সরকারের টাকা। পশ্চিমবঙ্গ সরকারটা কোনো তৃণমূল নেতার বাপের নয়, সেখান থেকে মানে সুবিধাগুলো আসে নর্মাল। তো সেই যদি দেখা হয়, তাহলে ভ্যাকসিন, কোভিডের সময় যে ভ্যাকসিনের জন্য মানুষের প্রাণগুলো বাঁচলো, আমরা কি বলেছি সেগুলো যে বিজেপি দিয়েছে? না তো, ভ্যাকসিন দিয়েছে কেন্দ্র সরকার মানুষের সুবিধার জন্য। তো তৃণমূল কংগ্রেস কি সে ভ্যাকসিন যারা নিয়ে এসলো বডি থেকে রক্ত বের করে ফেলবে? এবার বডি থেকে রক্ত বাদ দিয়ে দেবে যে কেন্দ্রের ভ্যাকসিন নিয়ে এসলো বলে? এবং লাস্ট একটা কথা, এটা এই জিনিসটা একটা অদ্ভুত আর একটা টার্নও আছে। দেখো, স্বাস্থ্যসাথী কার্ড, তার মধ্যে ব্যক্তিগত তথ্য থাকে, তথ্য থাকবে সরকারের কাছে, থাকতে পারে সরকারের কাছে আমাদের তথ্য থাকে। সেই তথ্য তৃণমূলের কাছে গেল কি করে? সেই তথ্য তৃণমূলের এক মানে ফেরেববাজ নেতা ছোকরা, সেই ছোকরা মানে পাবলিক পাস করলো কী করে, মানে পাবলিশ করে দিল কী করে আসলো? মানে তৃণমূল কি এবার মানে আমাদের তথ্যগুলোকে বিক্রি করছে? পশ্চিমবঙ্গ সরকার কি আমাদের যে তথ্যগুলো তাদের কাছে আছে সেগুলোকে বিক্রি করার রাস্তায় নেমেছে? মানে একজন মেয়ের তথ্য প্রকাশ করে দিল, এবার কে জানে কালকে হয়তো আমাদের তথ্যগুলো অন্য কোথাও বিক্রি করবেন তারা। না, একদমই তাই। আমি একটু তমলুক আর শেষের দিকে, আমরা একেবারে শেষের দিকে এসেছি, তমলুক লোকসভা কেন্দ্র। দেবাংশু ভট্টাচার্য 28-এর যে হিসেব উনি দিচ্ছেন যে দৌড়তে পারবেন, এবং আপনি জানবেন
জাস্টিস গাঙ্গুলি, এক্স জাস্টিস, তখন কি ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে এবং তিনি সেখানকার ক্যান্ডিডেট। 28 আর 62 এই যে লড়াই চলছে, এই লড়াই কি ভোট ময়দানে প্রভাব ফেলবে বলে মনে হয়? আমি তমলুক লোকসভার মানুষদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা পশ্চিমবঙ্গের মানুষকেই মনে করিয়ে দিতে চাই। এই দেবাংশু ভট্টাচার্য একদিন খুব আবেগপ্রবণ হয়ে বলেছিল, আমার বাবার 74 বছর বয়স, আমার বাবা বাইরের রাজ্যে কাজ করেন, বাইরের রাজ্যে কাজ করেন এবং সেখান থেকে তার সংসার চলে। তুমি ভাবো, একজন তৃণমূল নেতা, সে প্রার্থী, সে আবার আইটি সেলের প্রধান, আবার দলের মুখপাত্র, তার বাবা পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজ পায়নি। যার 74 বছরের বাবা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে, তার ছেলে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি অনেক উন্নয়ন হয়েছে, পশ্চিমবঙ্গে নাকি অনেক কাজ হয়েছে। যার বাবা 74 বছরের বাবা এখানে কাজ পায় না, সে মানুষকে বলছে বাংলার মানুষ নাকি ভালো থাকবে। এটা বিশ্বাসযোগ্য ব্যাপার? সেকেন্ড হচ্ছে, আমি আবার জানতে চাই ছেলেটার কোয়ালিফিকেশান কী। কোয়ালিফিকেশান ম্যাটার করে না, তার কোয়ালিফিকেশান কী, লাইফে কী করেছে। অনেকে ভোটে দাঁড়ায়। আমি আমাদের চন্দ্রনাদির কথা বলি, চন্দ্রনাদি তো বিধায়িকা আমাদের, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন, মিস্ত্রির কাজ করতেন, তিনি কাজ করতেন, তিনি খেটে খেতেন, খাবারটা খেটে খায়। আমাদের যাদের আছে, ধরো গরিব মানুষ হোক, বড়লোক হোক, যেই হোক, খেটেই রোজগার করে। ধর তোমাদের কথাই বলছি, পশ্চিমবঙ্গে রেগুলার এমপ্লয়মেন্ট নেই, বা তোমরা নিজের শখকে ফলো করছো, প্যাশনকে ফলো করছো, একটা পোর্টালকে চালু করছো, পোর্টাল থেকে তোমাদের আর্নিং হচ্ছে, রাইট? তোমরা খেটে ইনকাম করছো। দেবাংশু ভট্টাচার্য চেটে ইনকাম করে। যে চেটে ইনকাম করে সে যাবে লোকসভায়। লোকসভায় কী শেখাবে? কীভাবে চাটতে হয়, কীভাবে চটি চাটতে হয়, কীভাবে মানুষকে ভুল বোঝাতে হয়। আমি একটু জেনে নেব যে শেষ কবে হুগলি যাওয়া হয়েছিল? হুগলিতে শিল্পের ধোঁয়া, একেবারে ধোঁয়ায় ধোঁয়া, এত শিল্প, এই যে কর্মসংস্থানের প্রসঙ্গ উঠলো, এক্ষুনি উঠলো, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি শিল্প এত ধোঁয়া, তবে কর্মসংস্থান কোথায়? হুগলি আমি গেছিলাম হচ্ছে গত শুক্রবার, বলাগড়ে গেছিলাম। বলাগড় দিয়েই বলছি, বলাগড়ে একটা শিল্প ছিল একসময়, কুটির শিল্প। কী শিল্প ছিল? নৌকা শিল্প। মানে তোমরা জানবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বলাগড় বিখ্যাত নৌকার জন্য, নৌকা বানানো হতো প্রচুর। সেই শিল্পটা আজকে ডেড, শিল্পটা মৃতপ্রায়, হয় না, সেরকম কিছু কাজ ফাজ হয় না। বলাগড় আরেকটা জন্য বিখ্যাত নার্সারির জন্য। নার্সারিটা মোটামুটি মাটি মাফিয়াদের চক্রে চলে গেছে। কয়েকদিন আগে তোমরা দেখলে না, মনোরঞ্জন ব্যাপারী খুব বড় বড় কথা বলছে, কথা এখন আবার চুপ করে গেছে। মনোরঞ্জন ব্যাপারী আর জেলা পরিষদ এক নেত্রী, ওই ঝামেলাটাই ছিল আসলে মাটির ঝামেলা, মাটি মাফিয়ার ঝামেলা, তৃণমূল মানুষের কাজ করার জন্য নয়। সেমভাবে হুগলি একসময় শিল্পাঞ্চল ছিল, হুগলিতে প্রচুর শিল্প ছিল। যে ধোঁয়াগুলো এখন দেখতে পাচ্ছেন ওখানকার তৃণমূলের প্রার্থী, সে ধোঁয়াগুলো গাঁজার ধোঁয়া হতে পারে, কারণ বেশিরভাগ শিল্পস্থানগুলো বন্ধ, বেশিরভাগ ফ্যাক্টরিগুলো বন্ধ, ভিতরে দুষ্কৃতিমূলক কাজ কারবার বেড়ে গেছে, গাঁজা খদ্দের আড্ডা হয়ে দাঁড়িয়েছে। হয়তো তৃণমূল নেত্রী সেই গাঁজার ধোঁয়া দেখেছেন, অথবা আবার কারোর ঘর পোড়া, আবার কোনো বকটুই, আবার কোনো নৈহাটি, আবার কোনো ব্লাস্ট, এই ধোঁয়া দেখেছেন। শিল্পের ধোঁয়া নেই। আমাদের রচনা বন্দ্যোপাধ্যায়, তাকে মনে করিয়ে দিই, তৃণমূলের নেত্রী, সর্বভারতীয় মানে তৃণমূলের একদম সুপ্রিমো, তিনি বলেছেন আমরা 100 দিনের কাজে প্রথম, পরপর 5 বছর একটা রাজ্য 100 দিনের কাজে প্রথম। এটা গর্বের না লজ্জার, যেটা বোঝার ক্ষমতা একটা রাজনৈতিক দলের নেই, তাকে কি মানুষের পর্যায়ে ফেলা উচিত নয়। আমি কেন বলছি, তোমার দর্শকরা অনেকে হয়তো বুঝতে পারবেন না। 100 দিনের কাজে কোনো রাজ্য প্রথম মানে সেই রাজ্যের রেগুলার কর্মসংস্থান নেই, সে রাজ্যের ভরসা 100 দিনের কাজ, সেটা নিয়ে আমার রাজ্য এগোতে পারে না। মুখ্যমন্ত্রী হিসাবে প্রায় নাকি 10 কোটি কর্মদিবস ঘোষণা হয়েছে 100 দিনের কাজে। 10 কোটি কর্মদিবস মানে প্রায় রাফলি ধরা নেয় 3.5 থেকে 4 কোটি মানুষ কাজ করেছে। 3.5 থেকে 4 কোটি মানুষ যদি কাজ করে থাকে, তাহলে তারা মানে রেগুলার এমপ্লয়মেন্টটা কোথায়? আমার মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যে নাকি প্রায় 9 কোটি মানুষ 2 টাকা কেজি চাল নেয়। এটা শুনে মনে হচ্ছে খুব ভালো, কত ভালো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার, 2 টাকা কেজি চাল পাচ্ছে, যদিও কেন্দ্রীয় প্রকল্প, যদিও এটা কেন্দ্রীয় প্রকল্প, টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 2 টাকা কেজি চাল পায়। কিন্তু একটু অন্যভাবে ভাবো তো, মানে রাজ্যের 9 কোটি মানুষ বিপিএল তালিকার নিচে, রাজ্যের 9 কোটি মানুষ এতটা গরিব যাদের মানে ঠিকঠাক চাল কেনার সামর্থ্য নেই, রেশনের চালের উপর ভরসা করে থাকতে পারে। এটা রাজ্যটাকে কোন দিকে নিয়ে চলেছে? 34-এর বাম শাসন আর এই 13 বছরের তৃণমূল শাসন, পশ্চিমবঙ্গের অবস্থা অন্ধকারময় হয়েছে।
একদমই তাই। আমার একদম শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, কুণাল ঘোষকে দিয়ে শেষ করতে হয়। সদা মিডিয়া ব্রিফিংয়েই উনি থাকেন এবং ভবিষ্যৎবাণীও করে ফেলেছেন। 5 থেকে 11টি আসন ভারতীয় জনতা পার্টি, বাকিটা তৃণমূল। 30 থেকে 35টি আসন ভোট শতাংশের নিরিখে, 30 থেকে 32% আসন হচ্ছে শতাংশ ভোট বিজেপি পাচ্ছে, আর 60 থেকে 62% ভোট পাচ্ছে তৃণমূলই। তাহলে তো গড় ধরেই রাখতে পারছেন তৃণমূল। কুণালদা আজকাল মাঝে মাঝে টিয়া পাখি নিয়ে হাওড়া স্টেশনে বসছেন কিনা আমার জানা নেই, তা আমার ক্যারেক্টারটাকে খুব ভালো লাগে। কুণালদাকে আমার পার্সোনালি ক্যারেক্টারটাকে খুব ভালো লাগে। তবে মহাভারত তোমরা পড়েছো তো? মহাভারতে আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা হলো শকুনি। কেন শকুনি? লোকে মনে করে যুদ্ধ তো চলছিল, যুদ্ধ মহাভারতের যুদ্ধ সবাই জানে, কৌরব পাণ্ডবের যুদ্ধ, তো আসল যুদ্ধটা লড়ছিল কিন্তু শকুনি। শকুনি না হলে যুদ্ধটাই হতো না। শকুনির পণ ছিল কৌরব বংশকে শেষ করবে। তো যেদিনকে পার্থদা অ্যারেস্ট হলো সেদিনকে বা তার আগে কুণাল ঘোষের উচ্ছ্বাসটা আমরা দেখেছিলাম। একটা মন্তব্য শুনেছিলাম যে কুণাল ঘোষ বলেছিল যে আমার সাথে যারা যারা ষড়যন্ত্র করেছে তাদের শেষ দেখে আমি ছাড়বো। সবথেকে বড় ষড়যন্ত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সবথেকে বড় ষড়যন্ত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তা আমি আবার বলছি কুণাল ঘোষের ক্যারেক্টারটা বেশ সুন্দর, বেশ মানে রঙিন ক্যারেক্টার। ভবিষ্যৎবাণী মিলবে। আমি বললাম তো উনি টিয়া পাখি নিয়ে বসছেন কিনা আমি জানি না। তৃণমূলের মুখপাত্র কিন্তু তিনি আর নেই। আমি তো বলছি টিয়া পাখি নিয়ে বসবেন কিনা আমি জানি না। সে টিয়া পাখি নিয়ে বসলে উনি অল্টারনেটিভ প্রফেশন দেখছেন। এক ফোনে 1 লাখ, সারদার চুরি, রাজনৈতিক দল, কিছু তো করে খেতে হবে। তৃণমূল দলটা না থাকলে কি করবে? দলটা বেশি দিন টিকবে বলে তো মনে হচ্ছে না। ব্রাঞ্চ অফিসার তিহার জেলে খুললো বলে। তো এই অবস্থায় কুণাল ঘোষ মানে অল্টারনেটিভ প্রফেশন দেখছে। ওনাকে শুভনন্দন জানাই অল্টারনেটিভ প্রফেশনের জন্য। ভারতীয় জনতা পার্টি খুব যদি খারাপ ফল করে পশ্চিমবঙ্গে, আমি 30, 35, 42, 40 বলবো না, অত্যন্ত যদি খারাপ ফল করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে, তাহলে ভারতীয় জনতা পার্টি ন্যূনতম 22টা আসন পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছে।